लोगों को सीएम ज़्यादा इम्पोर्टेंट है। मुझे अगला 50 साल तक तिपरासा का अधिकार के लिए बात करना ज़्यादा इम्पोर्टेंट है। हमारा फाउंडेशन क्या है? आवर फाउंडेशन इज द फ्यूचर ऑफ आवर इंडिजिनियस पीपल ऑफ त्रिपुरा एंड वी हैव डिस्कस्ड दिस। ত্রিপুরার পাহাড়ে কি শুরু হয়ে গেল এক নতুন রাজনৈতিক ঝড়? একটা নির্বাচন, কিন্তু এর প্রভাব কি শুধু 24টা আসনের জয়ে সীমাবদ্ধ, নাকি বদলে দিচ্ছে পুরো রাজ্যের ভবিষ্যৎ? রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিনি কি শুধুই একজন নেতা, নাকি এক নতুন আন্দোলনের মুখ? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, এটা কি অধিকার আদায়ের লড়াই, নাকি আসন্ন বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই জয় কি 2028-এর ফাইনাল শুরু করে দিল? পাহাড় বনাম সমতল, পরিচয় বনাম সম্প্রতি, রাজনীতি বনাম বাস্তবতা। ত্রিপুরা আজ দাঁড়িয়ে এক অদ্ভুত সন্ধিক্ষণে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই জয়ের আসল মানে কি, কারা লাভবান, আর ভবিষ্যতে ত্রিপুরার রাজনীতি কোন দিকে মোড় নিতে চলেছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ভাবুন তো, একটা নির্বাচন যেখানে ফলাফল শুধু সংখ্যা নয়, বরং এক পুরো ইতিহাস বদলে দেওয়ার সংকেত। ত্রিপুরার পাহাড়ে এবার ঠিক সেটাই ঘটেছে। সাম্প্রতিক টিটিডিসি নির্বাচনে প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা 28টির মধ্যে 24টি আসনে জয়লাভ করে কার্যত একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে, আর বাকি 4টি আসন গেছে ভারতীয় জনতা পার্টির দখলে। কিন্তু প্রশ্নটা এখানেই, এটা কি শুধুই একটা জয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বহু বছরের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা আর পরিচয়ের লড়াইয়ের বিস্ফোরণ? রাজ পরিবারের উত্তরসূরি হয়েও প্রদ্যোৎ কিশোর দেববর্মা যে রাজনৈতিক পথ বেছে নিয়েছেন, তা ঐতিহ্যের গণ্ডি ছড়িয়ে এক নতুন বাস্তবতার প্রতিফলন। জনসংযোগ, সাংবিধানিক অধিকার এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর দাবিকে সামনে রেখে তিনি যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তা আজ শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি জনজাতি সমাজের আত্মপরিচয়, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর সংগ্রামে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ত্রিপুরা জনজাতি সমাজ অভিযোগ করে আসছিল যে তাদের সাংবিধানিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক স্বীকৃতি যথাযথভাবে নিশ্চিত হয়নি। পুঞ্জীভূত ক্ষোভকে সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে প্রদ্যোৎ কিশোর দেববর্মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে ত্রিপুরা উত্থান পাহাড়ি রাজনীতির শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। তবে তার রাজনীতির একটি উল্লেখযোগ্য দিক হলো সংঘাতের পরিবর্তে সংলাপের পথ বেছে নেওয়া। তিনি বারবার শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে দাবি আদায়ের উপর জোর দিয়েছেন। একই সঙ্গে পাহাড় ও সমতলের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস দূর করে সম্পর্ক পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে তিনি যে সম্বন্ধিত উন্নয়নের মডেল তুলে ধরেছেন, তা গোটা ত্রিপুরার জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু এই পথ মোটেও সহজ নয়। ত্রিপুরার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে পাহাড় ও সমতলের বিভাজন একটি গভীর বাস্তবতা। এই প্রেক্ষাপটে ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে দশরথ দেবের নাম, একজন নেতা যিনি কোনো রাজপরিবারের সদস্য না হয়েও সাধারণ মানুষের হৃদয়ে মুকুটহীন রাজা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। দশরথ দেবের রাজনীতির মূল ভিত্তি ছিল মানুষের সঙ্গে সরাসরি সংযোগ এবং জনশিক্ষা আন্দোলন। পাহাড়ের জনজাতি থেকে সমতলের বাঙালি সব সম্প্রদায়ের কাছে তিনি সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন। 1980 সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় যখন পাহাড় ও সমতলের সম্পর্ক তলানিতে ঠেকেছিল, তখন তিনি শান্তি, সংলাপ, সহানুভূতির মাধ্যমেই পরিস্থিতি সামাল দেন। তার প্রচেষ্টায় ধীরে ধীরে সমাজে আস্থার পরিবেশ ফিরে আসে। বর্তমান সময়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উত্থান অনেকের কাছে নতুন আশার বার্তা নিয়ে এসেছে। তবে সেই সঙ্গে তাঁর সামনে রয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধুমাত্র পরিচয়ের রাজনীতি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে পারে না, এর সঙ্গে সম্প্রতি, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক আস্থার ভিত্তি গড়ে তোলা জরুরি। আজকের ত্রিপুরা এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে, একদিকে জনজাতি সমাজের ন্যায্য অধিকার এবং পরিচয়ের স্বীকৃতি, অন্যদিকে সামগ্রিক সামাজিক সম্প্রীতি এবং ঐক্য। এই দুইয়ের মধ্যে সঠিক সমন্বয় ঘটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মধ্যে প্রদ্যোৎ কিশোর দেববর্মা যদি তার বর্তমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পাহাড় ও সমতলের মধ্যে একটা কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে পারেন, তবে তিনি ত্রিপুরার রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। অন্যদিকে এই সুযোগ হাতছাড়া হলে বিভাজনের রাজনীতি আরো গভীর হতে পারে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া কেন্দ্র রাজ্য সরকারের ভূমিকা এই সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো, বিনিয়োগ এবং প্রশাসনিক সহযোগিতা, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে পাহাড়ি এলাকার ভবিষ্যৎ।
ফলে আঞ্চলিক দাবি ও জাতীয় নীতির মধ্যে একটি কার্যকর সমন্বয় গড়ে তোলাও এখন সময়ের দাবি। ত্রিপুরার রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের বাস্তবতার মিলনেই নির্ধারিত হবে ভবিষ্যতের পথ। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক ধারা তৈরি হয়েছে তা কতটা অন্তর্ভুক্তিমূলক এবং সর্বজন গ্রাহ্য হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয়। ইতিহাসের শিক্ষা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তবে ত্রিপুরা আবারও সম্প্রীতি উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছতে সক্ষম হবে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের সাম্প্রতিক ফলাফল শুধুমাত্র একটি রাজনৈতিক জয় পরাজয়ের হিসেব নয়, বরং এটি এক গভীর সামাজিক রাজনৈতিক বার্তা বহন করছে। 28টির মধ্যে 24টি আসনে ত্রিপুরা মাথার জয়, বাকি 4টি আসনে ভারতীয় জনতা পার্টির সাফল্য স্পষ্টতভাবে ইঙ্গিত দিচ্ছে পাহাড়ি অঞ্চলের ভোটাররা এবার এককভাবে একটি আঞ্চলিক শক্তির উপর আস্থা রেখেছে। বিশেষভাবে লক্ষণীয় দীর্ঘদিন ধরে প্রভাবশালী থাকা বামপন্থী ও কংগ্রেস এই নির্বাচনে কার্যত প্রান্তিক হয়ে পড়েছে, যা ত্রিপুরার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভোটের পরিসংখ্যান। ত্রিপুরা মাথা যে বিপুল ভোট ব্যবধানে এগিয়ে রয়েছে তা শুধুমাত্র আসন সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জনমতের গভীরে এক সুস্পষ্ট সরে যাওয়ার চিত্র তুলে ধরে। জনজাতি সমাজের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মনোভাব তৈরি হয়েছে, যা আইডেন্টিটি কনসলিডেশনের একটি শক্তিশালী উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। এই প্রবণতা ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন আঞ্চলিক দলগুলি নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে চাইবে। এই প্রেক্ষাপটে টিটিএডিসির গুরুত্ব বোঝা অত্যন্ত জরুরি। এটি শুধুমাত্র একটি প্রশাসনিক সংস্থা নয়, বরং ত্রিপুরার প্রায় 70% ভৌগোলিক এলাকা এবং উল্লেখযোগ্য সংখ্যক জনজাতি জনগোষ্ঠীর জীবনের সঙ্গে সরাসরি যুক্ত একটি শাসন কাঠামো। ফলে এই নির্বাচনে জয় মানে কেবল রাজনৈতিক আধিপত্য নয়, বরং প্রশাসনিক নীতি নির্ধারণী ক্ষমতার উপর সুস্পষ্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। একই সঙ্গে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি এই সমগ্র রাজনৈতিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এটি কেবল একটি ভৌগোলিক পুনর্গঠনের দাবি নয়, বরং জনজাতি সমাজের সাংস্কৃতিক সুরক্ষা, ভাষাগত অধিকার এবং রাজনৈতিক স্বীকৃতির প্রশ্নকে সামনে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে চলা জনসংখ্যাগত পরিবর্তন এবং সাংস্কৃতিক উদ্বেগ এই দাবিকে আরো জোরদার করেছে। ফলে এই আন্দোলনকে শুধুমাত্র উন্নয়নের দাবিতে সীমাবদ্ধ রাখা যায় না, এটি অনেকাংশে অস্তিত্ব এবং আত্মপরিচয়ের লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাথার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে সামনে আসছে। রাজ্যের রাজনৈতিক সমীকরণে তারা কখনো সহযোগী, কখনো প্রতিদ্বন্দ্বী। এই দ্বৈত সম্পর্ক ভবিষ্যতের রাজনীতিকে আরো জটিল করে তুলছে। বিশেষ করে ত্রিপুরাসা অ্যাকর্ড বাস্তবায়ন, কোকবরক ভাষার লিপি নিয়ে বিতর্ক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে ইস্যুগুলি দুই পক্ষের মধ্যে সূক্ষ্ম টানাপোড়েন তৈরি করছে। ফলে এই সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা ত্রিপুরার সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কেন্দ্র রাজ্যের সম্পর্কও এখানে একটি বড় ফ্যাক্টর। উন্নয়নের প্রকল্প, অবকাঠামো, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তায় গৃহীত বিভিন্ন কর্মসূচি পাহাড়ি এলাকার উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই উন্নয়ন কি স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে, নাকি আঞ্চলিক দাবি ও জাতীয় নীতির মধ্যে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে? এই সমন্বয় কতটা কার্যকরভাবে করা যায় সেটাই ভবিষ্যতের রাজনীতির একটি নির্ধারক উপাদান হয়ে উঠতে পারে। সবশেষে জনসংখ্যাগত পরিবর্তন এবং অভিবাসনের বিষয়টিও নীরবে কিন্তু গভীরভাবে রাজনীতিকে প্রভাবিত করছে। পাহাড় ও সমতলের মধ্যে জনসংখ্যার ভারসাম্য বদলানোর ফলে যে সামাজিক ও সাংস্কৃতিক উদ্বেগ তৈরি হয়েছে তা রাজনৈতিক আচরণেও প্রতিফলিত হচ্ছে। যদিও এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তবু এটিকে উপেক্ষা করলে সামগ্রিক চিত্রটি অসম্পূর্ণ থেকে যায়। এই সমস্ত উপাদান মিলিয়ে ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে আঞ্চলিক শক্তির উত্থান, পরিচয়ের রাজনীতি, উন্নয়নের প্রত্যাশা এবং কেন্দ্র রাজ্যের সম্পর্ক সবকিছু একসঙ্গে জড়িয়ে একটি নতুন সমীকরণ তৈরি করছে। এই সমীকরণ ভবিষ্যতে কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। টিটিএডিসি নির্বাচনে আলাদাভাবে লড়েও ত্রিপুরা মাথার বিপুল জয় ভারতীয় জনতা পার্টির জন্য স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। পাহাড়ি এলাকায় বিজেপির সাংগঠনিক ভিত্তি যে আগের তুলনায় দুর্বল হয়েছে, এই ফলাফল তা প্রমাণ করে। ত্রিপুরা মাথা জনজাতি ভোট ব্যাংককে কার্যত একজোট করতে সক্ষম হয়েছে। ফলে 2028 বিধানসভা নির্বাচনে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই সমীকরণ। যদি বিজেপি দ্রুত সংগঠন পুনর্গঠন, স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করা এবং জনজাতি ইস্যুতে বিশ্বাসযোগ্য অবস্থান নিতে না পারে, তবে পাহাড়ি আসনগুলিতে তাদের প্রভাব আরও কমতে পারে। অন্যদিকে ত্রিপুরা মাথার এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাজ্য রাজনীতিতে বৃহত্তর শক্তি হিসেবে আত্মপ্রকাশের পথকে আরো সুগম করেছে।
যা 2028 নির্বাচনে বিজেপির জন্য সরাসরি প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করতে পারে। সবশেষে দর্শকদের জন্য 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিপুরার এই নির্বাচনে প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে যে বিপুল জয়, আপনার মতে এটা কি শুধু রাজনৈতিক পরিবর্তন নাকি জনজাতি সমাজের এক বড় বার্তা? 2, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, আপনি কি মনে করেন এটা ন্যায্য অধিকার নাকি এতে ভবিষ্যতে বিভাজনের ঝুঁকি রয়েছে? 3, পাহাড় ও সমতলের মধ্যে দীর্ঘদিনের যে দূরত্ব, এটা কি এই নতুন নেতৃত্ব কমাতে পারবে নাকি আরো বাড়তে পারে? 4, অতীতে দশরথ দেব যেমন সম্প্রীতির রাজনীতি দেখিয়েছিলেন, বর্তমানে নেতৃত্ব কি সেই পথ অনুসরণ করতে পারবে? 5, এই ফলাফল কি 2028 বিধানসভা নির্বাচনের আগাম ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? 6, বিজেপি এবং ত্রিপুরা মথার সম্পর্ক সহযোগিতা না প্রতিদ্বন্দ্বিতা, ভবিষ্যতে কোনটা বেশি প্রভাব ফেলতে পারে বলে আপনার মত? এবং সর্বশেষ যে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো, পরিচয়ের রাজনীতি বনাম উন্নয়নের রাজনীতি, ত্রিপুরার জন্য কোনটা এখন বেশি জরুরি বলে আপনি মনে করছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এই আলোচনা শুধু রাজনীতি নয়, ত্রিপুরার ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।